1960-এর দশকের শুরুতে আমরা যারা কলেজের ছাত্র ছিলাম, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এবং তখন আমরা যারা কবিতা, গল্প, সাহিত্য, শিল্পকলা নিয়ে কোনো না কোনোভাবে কিছু না কিছু কাজ আমরা করি। বিশেষ করে আমাদের সময় আমরা 60-এর দশকের শুরু থেকেই সে সময় দেশে যে ছাত্র গণ আন্দোলন শুরু হয়েছিল, সেই পটভূমিতে আমরা সকল কাজে আমরা আমাদের লেখক, শিল্পী, নাট্যশিল্পী, এমনকি সিনেমার সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে নিয়ে একটা বৃহত্তর মঞ্চ মতো তৈরি করে সবগুলি কাজ আমরা করতাম। আসলে সে সময় আমরা নভেরার কথা প্রথম শুনি। আর যখন আমি 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যাই, বা তার পেছনে একটা ছোট খাবারের দোকান ছিল শরীফ মিয়ার ক্যান্টিনে, সেখানে যাই, তখন আমরা দেখতাম এই উন্মুক্ত জায়গায় এলোমেলোভাবে পড়ে আছে নভেরার ভাস্কর্য, অবহেলিত, অনাদৃত। নভেরা আহমেদ 1951 সালে ইংল্যান্ডে যান আর্ট নিয়ে পড়াশোনা করার জন্য। তিনি লন্ডনে ক্যাম্বারওয়েল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস স্কুলে পড়েন। সেখানে তখন ক্যারেল ভোগেল বলে চেকোস্লোভাকিয়ার একজন আর্টিস্ট ছিলেন, তিনি স্কাল্পটারও ছিলেন। তিনি মূলত স্কাল্পটার ছিলেন। তিনি চেকোস্লোভাকিয়া থেকে চলে এসেছিলেন ইংল্যান্ডে, এবং ওই সময় তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, স্কুলের প্রিন্সিপাল ছিলেন। অ্যাকচুয়ালি ওই সময় প্রিন্সিপাল বলা হতো। তো আমরা দেখি যে উনি 51 থেকে 55 এই 4 বছর যে ক্যাম্বারওয়েলে পড়াশোনা করেছেন, এবং 55তে গিয়ে ন্যাশনাল ডিপ্লোমা অর্জন করেছেন। এই সময় তার উপর যে ইনফ্লুয়েন্স ছিল স্কুল থেকে, সেটা ছিল কার্ল ভোগেলের। সেই সময় এই 4 বছরে আমি যতটুকু বুঝি, সেটা হলো যে তার আসল ইনফ্লুয়েন্সটা কিন্তু হয়েছিল হেনরি মুরের। হেনরি মুর ইংল্যান্ডের সর্বকালের শ্রেষ্ঠ স্কাল্পচার বলা হয়। তো তিনি তখন কাজ করছিলেন, এবং ইংল্যান্ডে লন্ডনে বসে তার ইনফ্লুয়েন্স হওয়ারই কথা। এবং হেনরি মুর যেটা করছিলেন, যে এক্সপ্রেশনের যে কার্ল ভোগেলরা যা করছিলেন তার চেয়ে অনেকটা অ্যাডভান্সড হয়ে তিনিও ইন এ ওয়ে নির্যাতিত মানুষের কথাই বলছিলেন। তারটাও এক ধরনের এক্সপ্রেশনিজমই আমি বলবো, কারণ তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তিনি যে আন্ডারগ্রাউন্ডে যে মানুষরা থাকতো তাদের উপর বেশ কিছু স্কেচ করেছিলেন হেনরি মুর। সেই সব স্কেচগুলোতে বেশ একসঙ্গে অনেকগুলো মানুষ গায়ে গায়ে লেগে লেগে শুয়ে আছে, বসে আছে, গ্রুপ অব হিউম্যান বিং ওনার স্কেচে ছিল। তো পরবর্তী সময় দেখা যায় যে উনি বেশ করে 1950-এর পর থেকে ফ্যামিলি এবং গ্রুপ স্কাল্পচার করতেন হেনরি মুর। গ্রুপ, অনেকগুলো মানুষ একসঙ্গে। এবং এই অনেকগুলো মানুষের দুটো কারণে উনি করতেন। ফ্যামিলির উপর জোর দেওয়া, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই মানুষ এত বেশি বিচ্যুত হয়ে গেছিলো ফ্যামিলি থেকে, এবং অনেকেই মারাও গেছে। তো এইসব কারণে একটা ফ্যামিলি, একটা কমিউনিটি, একটা মানে আত্মীয়তা, এই বিষয়টা তখন বোধহয় হেনরি মুরের মধ্যে ছিল। আরেকটা ছিল যে প্রান্তিক মানুষ। তখন তো সেকেন্ড ওয়ার্ল্ডের পরে ইংল্যান্ডের অবস্থাও খুব খারাপ। তো প্রান্তিক মানুষদেরকে নিয়ে কিন্তু এক্সপ্রেশনিজমটাই ভালো মানায়। যেমন আমাদের দুর্ভিক্ষের সময় আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন যে দুর্ভিক্ষের উপর ছবি এঁকেছিলেন, সেটা স্কেচগুলো কিন্তু আসলে এক্সপ্রেশনিস্ট স্কেচেস, খুব অল্প লাইনে মোটা কালি দিয়ে করেছিলেন। তো একটা আবহাওয়া তখন সৃষ্টি হয়েছিল। তো ওগুলো ছিল, তো ওগুলোর সব কিছুর ওই ইনফ্লুয়েন্স আমি মনে করি যে নভেরা আহমেদের মধ্যে ছিল, ইনফ্লুয়েন্সগুলি কাজ করেছিল। 1960 সালের যে ভাস্কর্যের প্রদর্শনী ক্যাটালগটা আমার হাজব্যান্ড তৌফিকুর রহমান, সেও ভাস্কর, সে একটা
ক্যাটালগ আমাকে দেখাচ্ছে একটা বইয়ের মতন, পুস্তিকার মতন, দেখিয়ে আমাকে নভেরার ছবিটা দেখাচ্ছে এবং আমাকে বলছে বলো দেখি ইনি কে। তো আমি ভেবেছি হয়তো 50-60s কোনো নায়িকা হবে। তা আমি বলছি আমি চিনতে পারছি না, মানে এতটাই আমাদের জন্য অপরিচিত ছিল আসলে নভেরার ছবি বা নভেরার সম্পর্কে আমরা একেবারেই কিছু জানতাম না। তারপরে আমি ওই ক্যাটালগটা দেখে এবং ওখানে যে কয়টা লেখা ছিল সেগুলো পড়ে আমি আসলে আমার কাছে একটা আবিষ্কারের মতন, আমাদের কাছে এখানকার যে রাজমিস্ত্রিরা যেভাবে কাজ করে এবং তখনকার আসলে রাজমিস্ত্রিরা, তখনকার স্পেসিফিক্যালি রাজমিস্ত্রিদের কাজের যে ধরন ছিল এবং সেই ধরনগুলি তিনি তার কাজে মানে নিজের মতন করে she actually used those particular working methods। এবং ইন্টারেস্টিং হলো সেখানে গ্রে সিমেন্টের কাজ করেছেন, আবার হোয়াইট সিমেন্ট এবং মার্বেল ডাস্ট দিয়ে আস্তর দিয়েছেন অনেক ক্ষেত্রে। সেটার সাথে তখনকার মিস্ত্রিরা আপনারা হয়তো দেখে থাকবেন ওই অক্সাইড কালার ইউজ করতো ফ্লোরের ঢালাই বা ফ্লোরের যে মাটির বিল্ডিংয়ের ফ্লোরে অক্সাইড কালার, বিশেষ করে রেড অক্সাইড, ইয়েলো অক্সাইড, ব্ল্যাক অক্সাইড, ওগুলি উনি আবার অক্সাইড কালার হোয়াইট সিমেন্টের সাথে অথবা গ্রে সিমেন্টের সাথে মিক্স করে উনি নানান রকমের রঙও ইউজ করেছেন। আমাদের ঐতিহ্যের যে গড়নগুলো, যেমন টেপা পুতুলের গড়ন, যেটা আমরা আসলে এখন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, সেখানে মিউরাল আছে ওনার করা, সেখানে টেপা পুতুলের গড়ন নিয়ে তিনি নিজের মতন করে কাজ করেছেন। ওনার যে কাজগুলো এখানে হয়েছিল অনেকগুলোই খুব সরলীকৃত গড়ন, কিছুটা বিশেষ করে যেগুলো ইনডোরের জন্য করা, বেশ সরল গড়ন ইউজ করেছেন এবং এখানকার ঐতিহ্যিক গড়নগুলো যেগুলো আমরা টেপা পুতুলে দেখি সেগুলোর থেকে নিয়েছেন। কিছুটা আদিমতা আমরা দেখি ওনার কাজে। তখনকার সময়টাকে যদি আমরা দেখি তাহলে দেখব যে ঢাকার আর্ট কলেজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যাচের যারা ছাত্র ছিলেন, শিল্পী আমিনুল ইসলাম, তারপরে শিল্পী রশিদ চৌধুরী, শিল্পী মুর্তজা বশীর, আমিনুল ইসলাম তো আগেই বললাম শুরুতে, আমিনুল ইসলাম, রশিদ চৌধুরী, মুর্তজা বশীর, এবং তাদের লেখায় কথায় আমরা নভেরার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আর এদের মধ্যে একটা সাধারণভাবে একটা বামপন্থী, একটা মার্ক্সবাদী প্রভাব ছিল। আবার এই শিল্পীদের কাজে যদি আমরা দেখতাম যে 1950, 51, 52 সালে তারা স্কেচ করতে যেতেন সেই মূলত শ্রমজীবী এলাকায়, প্রায় গ্রামের কৃষক এলাকায়, শ্রমজীবী এলাকায় বা ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশে পেশাজীবী শ্রমজীবী এলাকার মানুষের ছবিটা রাখতেন। এখন যদি আমরা পুরনো ছবি আমিনুল ইসলামের ড্রয়িং দেখি, মুর্তজা বশীর ড্রয়িং দেখি, তাহলে আমরা দেখব সেই সময়কার শ্রমজীবী মানুষের অনেক চেহারা তাদের মধ্যে এটা দেখতে পাই আমরা। তো এই প্রভাবের মধ্যে কি নভেরা ছিলেন কি ছিলেন না, প্রশ্ন আমরা ভাবতে পারি। আমার মনে হয় যে নভেরার কাজগুলি যেগুলি আমরা দেখলাম, শিশু, নারী, পরিবার, গ্রাম, গরু, শান্তির সন্ধানে, এই যে এই ধরনের কাজগুলি যে আমরা দেখি, তাহলে আমরা দেখব সেই বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের সে সময়ের যে পরিবেশ, একটা উন্মুক্ত, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল পরিবেশ, তার সাথে নিশ্চয়ই নভেরা আহমেদের চিন্তা ভাবনা জগতের একটা দারুণ সাদৃশ্য আমি খুঁজে পাই, আমি দেখতে পাই সেটা। তার বন্ধুরা বলেন যে নভেরা সুযোগ পেলেই গ্রাম বাংলায় চলে যেতেন, হঠাৎ উধাও হয়ে যেতেন। কার্ল ভোগেলের কাছ থেকে উনি কিন্তু স্কাল্পচার কীভাবে করতে হয় টেকনিক শিখেছেন উনি কার্ল ভোগেলের কাছ থেকে, কিন্তু আইডিয়া যে এক্সপ্রেশনিজমের ভিতর যে স্কাল্পচার কী নিয়ে কাজ করবেন, সাবজেক্ট ঠিক না, স্কাল্পচারের ধরনটা, ফর্মাল ধরনটা আমি বলবো যে হেনরি মোরের কাছ থেকে এসছে। আর ওনার এখানে এসে যে উনি প্রায় 100টা স্কাল্পচার করলেন 1960 পর্যন্ত, 56 থেকে 60, 4 বছরে 100টা স্কাল্পচার উনি তৈরি করেছেন, বেশিরভাগ সিমেন্ট দিয়ে। এবং সেখানে যে সমস্ত কাজগুলো উনি করেছেন তার মধ্যে যে ছিদ্র পাওয়া যায়, যে একটা
সলিডের মধ্যে যে বড় বড় হোলস বা ভয়েডস উনি তৈরি করেছেন, এটা কিন্তু সরাসরি বলা যায় হেনরি মোরের কাছ থেকে এসছে। হেনরি মোরের আইডিয়াটা ছিল যে স্কাল্পচারের মধ্যে একটা স্কেলিটাল ফর্ম কাজ করে কেনা, একটা সলিড ফর্মের মধ্যে আবার একটা স্কেলিটাল ফর্মের যদি জ্যাক্সটাপোজিশন করা হয়, তাহলে উনি দেখলেন যে বেশ কিছু ভয়েড তৈরি করা যেতে পারে। কিন্তু তিনি ওই স্কেলিটনকে ডাইরেক্টলি কোনো স্কাল্পচারে করেননি, তো ওটা বলা হয়। এবং পরবর্তী সময় দেখা যায় যে তার বেশ অনেক থিন ফিগার হয়ে যায়। স্কাল্পচারের যে গঠন এবং স্কাল্পচারের প্রপোর্শন এবং মেটেরিয়াল, এগুলো কিন্তু আস্তে আস্তে তিনি তার কাজের মধ্যে দেখা যায় যে নিজস্ব একটা সত্তাও তিনি আনেন। এবং এটাই স্বাভাবিক, কোনো একটা বড় মাপের শিল্পীর কাজের ইনফ্লুয়েন্স থাকে, পরে আস্তে আস্তে সেটাকে পরিবর্তন করে নিজের একটা স্টাইল, স্বকীয়তা একটা আসে। তো সেটা ওনার দ্য কাউ অ্যান্ড টু ফিগার, বা গরু এবং দুটি মানুষ বা একটি ফ্যামিলি, গরু একটি ফ্যামিলি, এই স্কাল্পচারটা অসাধারণ আমি বলবো। এখানে ওই হেনরি মোরের যে ইনফ্লুয়েন্স, সেখান থেকে উনি কাটিয়ে উঠেছেন। উনি সাবজেক্ট নিয়েছিলেন বাংলাদেশের, কারণ গরু বা পশু নিয়ে হেনরি মোরের কোনো কাজ নেই, বা ককোশকারও নাই, ভোগেলেরও নাই। তো ফলে বোঝা যাচ্ছে যে গরু এবং মানুষ, এটা কিন্তু তার সাবজেক্টটা তিনি আমাদের গ্রাম বাংলা থেকে নিয়েছেন। গরু তো আবার শহরে হবে না, তো ওনার গ্রাম বাংলার সাবজেক্ট, টেকনিক ভোগেলের এবং কিছু আইডিয়া বা ইনফ্লুয়েন্স হেনরি মোরের, এইভাবেই আমি দেখি। এবং যখন দেখি অবাক লাগে যে খুব অল্প বয়স তার, সেই বয়সে এত সুন্দর একটা কাজ, এবং এটার যে মসৃণতা, সিমেন্টে এত মসৃণ করা যায় না। আমরা পরবর্তী সময় যেমন অপরাজেয় বাংলা দেখলাম যে কংক্রিটে করতে গিয়ে মানে এতটা মসৃণ করা যায় না, কেমন যেন ফেটে যায়, নানান সমস্যা আছে। কংক্রিট তো ইউরোপিয়ান স্কাল্পটাররা কখনো কংক্রিটে কাজ করেন না, তারা পাথরে করেন অথবা ব্রোঞ্জে করেন, মোস্টলি ব্রোঞ্জে, কাঠে এবং পাথরে, তিনটা সলিড মেটেরিয়াল দিয়ে ওনারা কাজ করেন। মানে আমাদের সিমেন্টটা কোনো আর্টিস্টিক এক্সপ্রেশনের সাব মেটেরিয়াল নাই, কিন্তু উনি কাঠেও করতে পারতেন। তো কাঠেও এত বড় বড় কাঠ কেটে কেটে করাটাও তো, এত বড় কাঠ পাওয়া যেত না। তো সেই জন্যে উনি, পাথর তো নাই বাংলাদেশে, তো ফলে উনি সিমেন্টে স্কাল্পচার করা যায়, এটাও কিন্তু তার, আমি বলবো যে এটা একটা আবিষ্কার বা একটা ইনোভেশন। যেহেতু আমাদের পাথর নাই, তাই যে আমরা বসে থাকবো না, আমরা পাথর সিমেন্ট দিয়ে, কংক্রিট দিয়ে আমরা একটা ম্যাটেরিয়াল বানিয়ে তারপরে স্কাল্পচার করে ছাড়বো। উনি এখান থেকে যখন পাকিস্তানে গিয়ে কাজ করলেন, উনি বোধহয় 60 প্রদর্শনী করার পরে চলে গেল ওখানে লাহোরে। ওখানে আবার তার কাজের কিছু পরিবর্তন দেখা গেছে, সেটা কিছুটা কন্টিনিউটি রক্ষা করে, কিন্তু কিছু কিছু কাজ, যেমন ওই আমার মনে হয় ওয়েল্ডিং করা কাজ বোধহয় ওখানে শুরু করলেন না, ওখানেও সিমেন্টেই কাজ করেছিলেন। তারপরে 1970-এ ব্যাংককে উনি অ্যাসেম্বলেজ, ফাউন্ড অবজেক্ট, ওনার খুব আগ্রহ ছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে, উনি বারবার ভ্রমণে যেতেন, এবং উনি ওখান থেকে প্রবাবলি ক্যাম্বোডিয়া থেকে উনি মার্কিন যুদ্ধ বিমানের অংশ কিছু কালেক্ট করেছিলেন। সেইগুলো নিয়ে তখন আসলে ভিয়েতনাম যুদ্ধ চলছে, এবং সেটা একটা বড় ঘটনা আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে। এখান থেকে কিছুটা পরিবর্তন, কিছুটা হয়তো মাধ্যমগত কারণে, বিষয়বস্তুর দিক থেকে, কিন্তু ওখানেও আমরা এক ধরনের কন্টিনিউইটি দেখতে পাই। ওখানেও আমরা ফ্যামিলি, যেগুলো এখানে আমরা পরিবার, এখানে বিশেষ করে আমরা পরিবার, তারপর কৃষক পরিবার, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে, মা শিশু, তো ওইখানেও গিয়েও অনেকটা একই ধরনের কাজ। আর ঐতিহ্যের বিষয় যদি আমরা বলি, তখনও কন্টিনিউ করে গেছে। ইনফ্যাক্ট পরবর্তীতে প্যারিসেও তার যে 2টা প্রদর্শনী হয়েছে, সেখানেও কাজগুলোতে আসলে এই আমাদের এই অঞ্চলের যেই গড়নগুলো, মনসা বা লক্ষ্মী প্যাঁচা, মানে ওই ধরনের গড়নগুলো কিন্তু আমরা দেখছি যে ওইগুলো সবসময় থাকছে। নামটা নিয়ে এই কাজটা খুব সিগনিফিক্যান্ট একটা কাজ, নভেরার ক্যারিয়ারের ভেরি ইম্পর্ট্যান্ট একটা সিরিজ।
বিকজ এইটা নিয়ে আমার সাথে নবেরা আহমেদের হাজবেন্ড যে আছে গ্রেগোয়ার সাথে পার্সোনালি কথা হয়েছে। আমি নবেরা আহমেদকে কোনো দিন মিট করিনি, কিন্তু আমার সাথে ওনার 5 মিনিট ফোনে কথা হয়েছে। তখন নবেরা আহমেদ এটা 2009-এর কাজ। নবেরা আহমেদ তখন শারীরিকভাবে খুব অসুস্থ, কিন্তু প্যারিসে নবেরা আহমেদের একটা প্রদর্শনী চলছিল, যেটা আমি মিসেস শাহাবুদ্দিন, আনা শাহাবুদ্দিনের সাথে গিয়েছিলাম। সেই সময় আমাকে ওই এক্সিবিশনটা দেখতে নিয়ে গিয়েছিল গ্রেগোয়া, আনা শাহাবুদ্দিন, আর আমি গিয়েছিলাম কাজটা দেখতে। তো সেই সময় গ্যালারি থেকে আমার নবেরার সাথে ফোনে কথা হয়। তো ফোনে যখন কথা হয় তখন উনি ওই ভাঙা বাংলা বলবো না, ভালোই বাংলায় বলেছিল যে কেমন আছেন, এবং যেহেতু একটা প্রথম দিনের পরিচয়, যে আমি ঢাকা থেকে এসেছি, আপনার কাজগুলো দেখছি, ভালো লাগছে। ওই প্রদর্শনীটার সময় ওনার সাথে আমার কথা হয়, ওইটাই কারণ তখন উনি অলরেডি বেডরিডেন, এবং ওনার যে কিপার সে তার মেয়ে আমাদের সাথে ছিল। তো সেই সময় কথা হয়, এবং আমার প্রদর্শনীগুলো যখন দেখলাম, তখন এই প্রদর্শনীতে এই কাজটাও এক্সিবিট হচ্ছিল। এই কাজটার সিগনিফিকেন্সটা হচ্ছে, এটা পরে আমি শুনেছি যে 9/11-এ নিউ ইয়র্কে যখন টুইন টাওয়ার ধসে যায়, তখন সেই যে সব ফায়ারম্যান ছিল, ফায়ারম্যানদের ট্রিবিউট হিসাবে এই কাজটা নবেরা করে। কারণ নবেরা আহমেদ তখন টিভিতে ওই ফায়ারম্যানগুলো যে ওই টুইন টাওয়ারের বিল্ডিং থেকে বের হচ্ছে পুরা ধুলা পরিবেষ্টিত হয়ে, সেইটার ট্রিবিউট, এবং তারপরে হচ্ছে অনেক ফায়ারম্যান সেই দিন তাদের জীবন হানি হয়, সব কিছু মিলিয়ে ট্রিবিউট হিসাবে 2009-এ নবেরা এই কাজটা করে, লা ব্যারোন। এটা আর্টিস্ট প্রুফ 2009-এর কাজ, কিন্তু তারপরে এটার আর কোনো এডিশন মনে হয় করা হয় নাই, কারণ ওই বইটাতে আর দেখলাম না যে কোনো এডিশন আছে। তো এটা নবেরার ক্যারিয়ার এবং আন্তর্জাতিক পার্সপেক্টিভ সব কিছু মিলে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমি যখন এই নবেরা আহমেদের কথা ভাবি, আমার খুব মনে পড়ে অমৃতা শেরগিলের কথা। ভারতের জাতীয়ভাবে স্বীকৃত অন্যতম প্রধান শিল্পী অমৃতা শেরগিল রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং তাকে ভারতীয় আধুনিক শিল্পকলার একটা জনক বলা হয়। জনক শব্দটা কি ঠিক হবে? এখানে পুরোধা বলা যায়, আমরা তাকে পুরোধা বলতে। আমার মনে পড়ে মোহাম্মদ কিবরিয়া, আমাদের দেশের একজন শ্রেষ্ঠ শিল্পী, তিনি আমাকে বলেছিলেন বহুদিন আগে, ভারতের শিল্পকলার প্রধান 2 স্থপতি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অমৃতা শেরগিল। আসলে তার আগে অমৃতা শেরগিলের নাম আমরা খুব জানতাম না। এখন তো তিনি বহুল পরিচিত, দিল্লি ন্যাশনাল মিউজিয়াম অফ আর্টে তার অনেক ছবি আছে, আমরা দেখতে পেয়েছি, অনেক জীবন সম্পর্কে জানতে পেরেছি। অদ্ভুত জীবন, সাহসী উদ্যম, অনেকটা বেপরোয়া জীবন, ছবি আঁকা, ছবি প্রদর্শনী করা। আবার তার মধ্যে আমরা দেখি যে সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা, গ্রামের মানুষের প্রতি তার ভালোবাসা, তার ছবিতে তার সেগুলি ভীষণভাবে উপস্থিত ছিল। তো সেদিক থেকে এই শিল্পী, এই জীবনযাপন, এ স্বাধীন, উন্মুক্ত এবং একটা নতুন শিল্পকলা জগৎ তৈরি করার পর মধ্য দিয়ে তার স্বীকৃতি যখন একটা সম্মানের জায়গায় পৌঁছাচ্ছে, তখন তার মৃত্যু 1941 সালে। বেঁচে ছিলেন মাত্র, ভুল বলবো কিনা, 38 বছর। তো আমি অনেক দিক থেকে এই অমৃতা শেরগিল আর আমাদের এই নবেরা আহমেদের মধ্যে মিল খুঁজে পাই।
আর একটু দূরে গেলে মেক্সিকো শিল্পী ফ্রিদে কাহলোর কথা মনে পড়ে। এই ফ্রিদে কাহলো শৈশব থেকে আপনার পোলিও রোগে আক্রান্ত ছিলেন। 18 বছর বয়সে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় তার কোমর, পিঠ, কোমর, পা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বলা যায় সারা জীবন পঙ্গু জীবনযাপন করেন। ফ্রিদে কাহলো বামপন্থী ছিলেন, কমিউনিস্ট ছিলেন, আমৃত্যু তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং সকল কাজের পেছনে তার উৎসাহ ছিল যে শ্রমজীবী মানুষের মুক্তি সংগ্রামে তিনি যুক্ত থাকবেন, মানুষের মুক্তির জন্য তিনি কাজ করবেন। তিনি সোভিয়েত বিপ্লবের নেতা ট্রটস্কির বন্ধু ছিলেন, ঘনিষ্ঠজন ছিলেন। তা আমি এই কথাগুলি বলছি এজন্যে যে আমরা যদি একটা বিশ্ব প্রেক্ষাপটে দেখি নভেরার সময়, নভেরার কাল, নভেরার কাজ, এবং সেখানে অমৃতা শেরগিল এবং আমাদের ফ্রিদে কাহলো তাদের শিল্প মূল্য যাচাই করে বলি না, কিন্তু নিজের কাজের প্রতি তার বিশ্বাস, আস্থা, স্বাধীনতা, উদ্যোগ এবং সাহস, এসব ক্ষেত্রে এটা একটা তুলনা করা যায়। তার কাজের মধ্যে একটা অসাধারণ ভালোবাসা আছে যেটা আমাদেরকে আকর্ষণ করে। তো ওই কাজে যে একটা আকর্ষণ করা, একটা ভালো লাগা এবং মূর্ত বিমূর্তর এমন একটা জায়গায় নিয়ে যেতেন, একটু চিন্তা করলেই কিন্তু এটা বোঝা যায়, আবার বোঝা যায় না। এই যে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া, বিমূর্ততার যে সৌন্দর্য, সেটাও কিন্তু তিনি এক্সপ্লয়েট করতে পেরেছিলেন এক্সট্রিমলি কারেক্টলি। মেটেরিয়ালের যে এক্সপ্লয়টেশন বা মেটেরিয়ালকে ভালোভাবে ব্যবহার করা ওই সময় তিনি করেছেন, যেটা আমি পরবর্তী সময়ে সিমেন্টে করা স্কাল্পচার অত ভালো আর পাইনি, মানে ওয়ার্ক হিসাবে, টেকনিক হিসাবে। এটা দুর্ভাগ্যজনক যে নভেরা আহমেদ বাংলাদেশের ব্যানারে ছিল, বাংলাদেশের সে উনি জন্মেছেন এবং স্বাধীনতার পরে সে বাংলাদেশে না থেকে চলে গেছে। তো সব কিছুই আমি মনে করি যে নভেরার ক্যারিয়ারের জন্য সেটা খুব একটা মানে ফ্রুটফুল কিছু হয়নি। তো আমি নভেরা আহমেদের যে প্রস্থান বাংলাদেশ থেকে সেই স্বাধীনতার পূর্ব সময়ে, এটাকে আমি কমপ্লিটলি বলি ডিসপ্লেসমেন্ট। তো কেন বলি যে একটা দেশে স্বাধীন হলো, স্বাধীনতার পরে সবাই ফিরে আসলো, কিন্তু একজন শিল্পী যে নাকি বাংলাদেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছে, সে কখনো বাংলাদেশে আসলো না। তো এই কারণে আবার এটা বলে যে দুর্ভাগ্যজনক যে সে নভেরা আহমেদ বাংলাদেশে ব্যানারে ছিল। আজকে যদি সে আমাদের উপমহাদেশের অন্য কোনো দেশে থাকতো, তাহলে নভেরা আহমেদের স্ট্যাটাস সেই দেশের সমাজ এবং সেই দেশের যারা আর্ট প্র্যাকটিশনার কিংবা ক্রিটিক আছে, তারা কিন্তু তাকে অমৃতা শেরগিল কিংবা মৃণালী মুখার্জি ওই টাইপের স্ট্যাটাসে নিয়ে যেত। কারণ আপনারা যদি দেখেন, অমৃতা শেরগিল একটু আগে কাজ শুরু করেছে 1930 সালের ওনার ফটোগ্রাফ, কিন্তু তারপরে যে মৃণালী মুখার্জি, যে বিনোদ বিহারী মুখার্জির মেয়ে মনে হয়, উনি যে সময় কাজগুলো করছে, তারপরে সেই সময় কিন্তু আমাদের নভেরা আহমেদ কিন্তু তাদের থেকে কিন্তু আরও অনেক মডার্ন কাজ করছে। ওনার যদি 1974-এর এক্সিবিশন দেখেন, ইনফ্যাক্ট ওনার যদি 1969-এর ব্যাংককের এক্সিবিশন দেখেন, অনেক মানে ফরওয়ার্ড থিঙ্কিং কাজ। ওই সময় কিন্তু এশিয়াতে কোনো নারী ভাস্কর্য শিল্পী তো এই টাইপের কাজ করেইনি, বরঞ্চ আমরা যদি গ্রেটার গ্লোবাল পার্সপেক্টিভটা দেখি, এশিয়া, ইউরোপ এবং আমেরিকা, নভেরা ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট। 1970 সালে ব্যাংককে তার শেষ প্রদর্শনীর কথাই আমরা জানতাম এতদিন, এবং সেটা সে সময়ে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআই স্পন্সর করেছিল। আবার তখন তার সেই পুরনো বন্ধু এস.এম. আলী ব্যাংককে থাকেন, তখন তিনি ব্যাংকক পোস্টের ব্যবস্থাপনা সম্পাদক।
তো আবারও তার পুরনো বন্ধুত্ব, পুরনো সহযোগিতা। তারপরে কিন্তু আমরা সে প্রদর্শনীর পর থেকে তার কোনো খবর জানতাম না। 70 দশক, 80 দশক, প্রায় 90 দশক পর্যন্ত এই সময়কালের মধ্যেই কিন্তু তাকে নিয়ে অনেক জল্পনা করা, অনেক রহস্য, অনেক কবিতা উপন্যাস তৈরি করা হয়েছে। শেষ পর্যন্ত 1998 সালে আমাদের বন্ধু, তখন ভোরের কাগজে তিনি সাংবাদিকতা করতেন, আনা ইসলাম প্যারিস থেকে লিখলেন, জানালেন, আমরা এই ভোরের কাগজে প্রথম সংবাদ প্রচার করলাম যে নভেরা আহমেদ বেঁচে আছেন, তিনি সে আগের মতোই আছেন, তিনি শিল্পকর্ম নিয়ে ব্যস্ত আছেন, তিনি তখনও শাড়ি পরেন, সে কালো শাড়ি পরে থাকেন। এইভাবে একটা নতুন করে আমরা নভেরাকে খুঁজে পেলাম। নভেরা আহমেদেরও আমি তাকে বলবো যে দোষ দিব কিছুটা হলেও। সংগ্রাম তো সব জায়গায় আছে। আমরা কি এখানে কি সবাই সংগ্রামে নেই? সংগ্রাম আছে, আমাকে একটু চাপিয়ে রেখেছে, এই জন্য আমি দেশের উপরে রাগ করে চলে যাব। আপনি দেশের উপর রাগ করলেন তো দেশের কি হলো? দেশ কিন্তু আজকে আমরা 52 বছরের স্বাধীনতায় চলে এসেছি, আপনিই শুধু চলে গেলেন। কিন্তু উনি হয়তো অনেকে বলে উনি খুব অভিমানী ছিলেন। অভিমানী কে না? আমরা সবাই কিন্তু অভিমানী। কিন্তু অভিমানীটাকে কিন্তু যেহেতু আমাদেরকে বুঝতে হবে, আমার অভিমান বড় না আমার প্রফেশনটা বড়, আমার অভিমানটা বড় না দেশটা বড়। তো এই সব দিক থেকে আমি মনে করি যে নভেরাকে যদি আমরা একটু পেতে পারতাম, আমাদের হয়তো বা আজকের যে আর্ট ল্যান্ডস্কেপটা এই দেশে আছে, এটা হয়তো বা অন্যরকম হতে পারত। এখন অনেকে যারা নারীবাদী আছে তারা সেটাকে বলতে পারে যে এটা একটা পুরুষ শাসিত সমাজের একটা প্ল্যান্ড একটা অ্যাবিউজ, যে মহিলাদেরকে পিছিয়ে রাখতে। কিন্তু দেখেন, আমি ওইটাকে অতটা ক্রিটিক্যালি ভাবি না। আমাদের শিল্পীরা কিন্তু অনেক ব্রড মাইন্ডেড, অনেক উদার মনের চিন্তা। মানসিক ক্ষীণমনতা সবার মধ্যেই আছে, মানুষ বলেই আছে। কিন্তু তাই বলে একজনকে দেশ থেকে খেদিয়ে দিবে, এইরকম মানসিকতার আমার মনে হয় কোনো শিল্পী বাংলাদেশে, পুরুষ শিল্পী ছিল না। সব মহিলারা যখন একটু প্রোগ্রেসিভ হয়ে যায় তখন সবাই তার সম্বন্ধে অনেক কথা বলে। কিন্তু আমি সেই জন্য বলবো এটাই আসল নারীবাদী যে হওয়া উচিত, যে এই পুরুষশাসিত সরকারে পুরুষশাসিত সমাজে সে এই স্ট্রাগল করে নিজের অবস্থান ঠিক রাখবে। কিন্তু ঠিক না রেখে যদি সে পলায়ন করে, আমি ওই নারীকেই দোষ দেব, পুরুষকে দোষ দেব না। আমি যখন প্রথম নভেরা সম্পর্কে কাজ করি 1993 সাল থেকে আমি আসলে সিরিয়াসলি কাজ, মানে ওই ব্রোশিওর আবিষ্কারের পরে আসলে কাজ করা শুরু করি। তো তখনই কিন্তু আমরা শুনেছি যে তিনি মরে গেছেন, তিনি পঙ্গু হয়ে গেছেন, তিনি কাজ করেননি, কাজ করেন না, কিন্তু আসলে কাজ করে গেছেন। এবং এই যে পুরো আমাদের একটা ডিনায়ালের মধ্যে আমরা ফেলে দিয়েছিলাম, যে জন্য তার কাজের আসলে প্রত্যেকটা মানুষের কাজের অ্যানালিসিসের মূল্যায়নের আসলে কখনো শেষ নাই। মানে এখনও আমরা কিন্তু হয়তো বড় বড় শিল্পীদের কাজ মূল্যায়ন, মাইকেল অ্যাঞ্জেলোর কাজ নিয়ে এখনও আমরা হয়তো আবার পুনর্মূল্যায়ন করছি, কিন্তু নভেরার ওই সমসাময়িক সময়ে কাজের আসলে মূল্যায়ন হয়নি। তাকে একটা রহস্যময় একটা চরিত্র করে এবং তার সমস্ত কিছুকে আসলে অনেক দূরবর্তী করে, শিল্পের জগৎ থেকে আলাদা করে বিযুক্ত করে ফেলা হয়েছে। এর মধ্যে আরেকটা পলিটিক্সের ব্যাপার হলো যে ভাস্কর্য তো তখন অপ্রতিষ্ঠিত, একদম নতুন। সেখানে আবার একজন এসে ভাস্কর্যকে প্রতিষ্ঠিত করে ফেললে যারা আসলে ভাস্কর নয় তারা আবার ওই ক্ষেত্রটাতে আসলে ভালো করে প্রবেশ করতে পারবে না। এই ধরনের পলিটিক্সের কথা
আসলে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরই একদিন বলছিলেন আর কি, একটা বক্তব্যে উনি বলছিলেন যে এরকমও একটা বিষয় কিন্তু ছিল। আর আমার কাছে মনে হয় যে খুবই পুরুষতান্ত্রিকতার মধ্যে একজন নারী তার স্বকীয় স্বতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে আসলে দাঁড়িয়েছিল এখানে, এবং একদম নিজের মতন করে আসলে শিল্পকর্মেই ডুবেছিল। সেই জিনিসটাও খুব আসলে কারোর জন্য গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। আমি জাস্ট ভাবি যে এস এম সুলতান এবং নভেরা যদি আমরা পাশাপাশি ভাবি, তাহলে আমার আর বলা লাগে না, এই কন্ট্রাস্টটা বোঝা যায় যে আমরা কিভাবে কাকে মূল্যায়ন করেছি। ইনার গেইজ নামে যে 1960 সালে যে এক্সিবিশনটা করেছিলেন স্কাল্পচারের, করার সময় 75টা যে কাজ ছিল এগুলো কিন্তু বিক্রির জন্য ছিল, এবং তখন একটি স্কাল্পচারও বিক্রি হয়নি। তো সেটা ওনার একটা ধাক্কা লাগে যে এই দেশে স্কাল্পচার করে তো বাঁচা যাবে না, জীবন ধারণ করা যাবে না। শুধুমাত্র স্কাল্পচার করে জীবন ধারণ যদি না করা যায় তাহলে তাকে আর কি করবেন, এই যে সংঘাতে উনি পড়ে গেলেন সেটা একটা বিষয় ছিল। এরপরে ওই পাকিস্তান উইমেন্স কাউন্সিল তখন একটা ছিল, মোস্ট প্রবাবলি লিয়াকত আলী খানের ওয়াইফ তখন এটা চেয়ারম্যান ছিলেন, মিসেস লিয়াকত বলতাম আমরা। তো উনি বোধহয় উনি এই এক্সিবিশন দেখে ওনাকে পাকিস্তানে কাজ করে এবং একটা এক্সিবিশনের কথা বলেন। তো 1961 সালে ওই ইনার গেইজের কাজগুলো প্লাস আরও কিছু কাজ করে করাচিতে উনি একটা এক্সিবিশন করেন, সেখানে পাকিস্তানের 6টা স্কাল্পচার তার বিক্রি হয়। তো এটাও একটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে তিনি আমাদের দেশের একজন স্কাল্পটার, তার কাজ এখানে একটাও বিক্রি হয়নি, পাকিস্তানে বিক্রি হয়েছিল। এবং তিনি শুধু পুরুষ বা মহিলা না, তিনি ছিলেন এই দুই পাকিস্তানের, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে প্রথম স্কাল্পটার যিনি এক্সিবিশন করেন, সোলো এক্সিবিশন। যেহেতু ওনার একটা স্কাল্পচারের ডিপার্টমেন্ট থেকে উনি ডিপ্লোমা করেছেন ইংল্যান্ডে, তাই তার ইচ্ছা ছিল যে এখানে একটা আর্ট কলেজ তো তখন ছিল, আর্ট কলেজে এই 56-এই উনি যখন যেই বছর আসলেন ঢাকায়, সেই বছরে কিন্তু মাজারুল ইসলামের বিল্ডিংয়ে তখন 56 থেকে শুরু হয়। এর আগে এটা সেগুন বাগিচায় ছিল। তো সেগুন বাগিচার থেকে স্কুলটা 56-এ আসলো, নতুন বিল্ডিং, আর তখনই তিনি ঢাকায় আসলেন ইংল্যান্ড থেকে। তো ওই দুটো মিলে যায় এবং উনি এসে ভাবে বাহ সুন্দর একটা স্কুল, উনি টিচার হবেন, কিন্তু তখন তাকে টিচার করা হয়নি। এ ব্যাপারে অনেকেই বলেন যে জয়নুল আবেদিন সামহাও তাকে নেন নাই, কী কারণে নেন নাই এটা আমরা জানি না, কিন্তু তখন তার খুব বন্ধু প্রতিম লোক ছিলেন আর্ট কলেজে, হামিদুর রহমান ছিলেন, আমিনুল ইসলাম ছিলেন, তারাও বোধহয় খুব একটা জোর দেন নাই। একটা প্রশ্ন এখন মনে জাগে, এত আগে 1955 সালে তিনি ভাস্কর্য ডিগ্রি নিয়ে ঢাকায় ফিরে এলেন, তখন ঢাকা আর্ট কলেজ চলছে, শুরু হয়েছে, 7-8 বছর হয়ে গেছে, তখনও ভাস্কর্য বিভাগ খোলা হয়নি। তো এই প্রশ্নটা জাগে যে নভেরা আহমেদকে নিয়ে তখন ঢাকা আর্ট কলেজ বা ঢাকা আর্ট ইনস্টিটিউট তাকে কেন গ্রহণ করলো না, তাকে নিয়ে কেন ভাস্কর্য বিভাগটা শুরু করলেন না? হতে পারে এখানে যদি তিনি কাজ করতেন, থাকতেন, তাহলে তার কাজের সুযোগ সম্ভাবনা অনেক বেশি ছিল। হতে পারে তার জীবনযাপন, চলাফেরা, কাজের ধারা পদ্ধতির যে সমস্যার কথা আমরা দেখলাম বা শুনলাম, সেখান থেকে তিনি মুক্ত থাকতে পারতেন, কাজের আনন্দে থাকতে পারতেন, ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারতেন এবং নিজে কাজ করতে পারতেন, একটা স্বীকৃতি পেতেন, একটা সম্মান থাকতো তার। নিশ্চিতভাবে এটা বলা যায় যে সে যে ঢাকা ছেড়ে চলে গেলেন, একটা অনিশ্চিত জীবন, স্বল্প আয়ে একজন তরুণী, একজন ভাস্কর, তিনি কিভাবে চলবেন? তো তার সম্পর্কে বিভিন্ন লেখাতে আমরা দেখতে পাই যে তার আর্থিক অনটন না হলেও অসুবিধায় ছিলেন, বা তার মডেল বা তার সিমেন্ট, কংক্রিট এসব জিনিস দিয়ে তৈরি করার যে ব্যয়, সেটা বহন করার মতো ক্ষমতা তার ছিল কি না, এবং কাজের সুযোগ বেশি পাবেন। বাংলাদেশে তখন তেমন কমিশন বা কাজ বিক্রি কেনার লোকের
সংখ্যা কম ছিল, সেজন্য তিনি লাহোরে গেলেন যে একটা বৃহত্তর, তখন লাহোর সারা ভারতবর্ষে কিন্তু একটা বড় কেন্দ্র, তার আগেই একটা বড় কেন্দ্র ছিল। লাহোর সবসময় শিল্পকলার একটা বড় কেন্দ্র। সেখানে তিনি গেলেন এবং ফয়েজ আহমদ ফয়েজের সাহায্য পেলেন, এস এম আলীও তখন ছিলেন, কিন্তু সেখানেও তিনি দেখলেন কাজের জায়গা সুযোগ অনেক সীমিত। আমার মনে হয় যে বাংলাদেশে বা ঢাকা বা লাহোরে এই দুই জায়গাতেই কাজের ক্ষেত্রে তার যে আশা আকাঙ্ক্ষা বা যে সম্ভাবনা তিনি দেখতে ছিলেন সেটা তিনি দেখতে পাননি। সেজন্যই হয়তো তিনি এই ঢাকা বা লাহোরে তিনি স্থিতি লাভ করেননি। তার একবার বিয়ে হয়েছিল আগে, বেশ আগে, পরে এখানে যখন উনি ডিগ্রি নিয়ে আসলেন, কাজ করছিলেন, তখন তার কিন্তু বেশ কিছু পুরুষ বন্ধু হয়, তারা অনেকেই ফ্যান ছিলেন ওর, এবং এদের মধ্যে শিল্পী ছিলেন, আমলা ছিলেন, গভর্নমেন্ট অফিসার্স, টিচার্স, নানা ধরনের লোক কিন্তু নগর আহমেদের সঙ্গে মিশতে ভালোবাসতেন, ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাইতেন। কিন্তু এখানেও তিনি তার মনের মতো কোনো লোক পান নাই, ফলে এখানেও তিনি কোনো কাউকে নিয়ে যে সংসার করবেন, এখানে সেটেল করবেন এবং হয়তো স্বামীর অর্থে তিনি স্কাল্পচারটা চালিয়ে যেতে পারবেন, ওই ফ্রিডমটা উনি পাবেন, সেরকমও কোনো ব্যাপার ঘটেনি। তো ফলে উনি অনেকটা মানে অনন্যপায় হয়ে, অর্থাৎ এই দেশে থাকলে তাকে না খেয়ে মরতে হবে, এটাই কিন্তু সত্যি ছিল, যে কাজ করব কোনো টাকা পাবো না তো কী দিয়ে চলবো, উনি তো মিডল ক্লাস একটা মানুষ। তো এইরকম একটা অবস্থায় তিনি ঠিক করলেন যে না, বাংলাদেশে তো আর্টেরও কোনো মূল্য নাই, আমাকে কেউ শিক্ষক হিসাবে নিতে চায় না, আমার ছবিও কেনে না, তারপরে এখানে সমাজের মধ্যে প্রগতিশীল সত্যি সত্যি মানুষও উনি পাচ্ছিলেন না। বলেন যে উনি অভিমান করে চলে গেছেন, এটা কিন্তু মানে আসল সত্যটাকে অ্যাভয়েড করার জন্য বলা হয়, উনি কিন্তু বাধ্য হয়ে চলে গিয়েছিলেন। এখনও খুবই আনফর্চুনেট যে আমাদের জাতীয় জাদুঘরে তার ভাস্কর্য, পরবর্তী ভাস্কর্যগুলো কালেক্ট করা হয়নি, একটা নাকি করা হয়েছে। এত দেশের এত উন্নতি হয়েছে, আমরা এত বড় বড় প্রজেক্ট করছি, সেখানে নবেরা আহমেদের কয়েকটা কাজ কিনতে কি পারতো না জাতীয় জাদুঘর? অবশ্যই কিনতে পারতো। তো আমি শুনছি যে ব্যক্তিগত সংগ্রহে চলে যাচ্ছে নবেরার কাজ, যেগুলো জীবনেও কোনো গবেষক দেখতে পারবে না। তাহলে তার কাজের মূল্যায়নটা কেমন করে হবে? একটা শিল্পীর কত কাজ করেছে, ওই প্যারিস শহরের যেই কাজগুলো আছে, সেই কাজগুলো ছাড়া আর কিন্তু কোনো কাজ তেমন দেখা যায় না। আর দেখেন আপনি এখনকার সাম্প্রতিককালের শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, রফিকুন নবী, মুর্তজা বশির, রশিদ চৌধুরী, এদের কাজের ভলিউম এবং কাজের ব্যাপকতা এবং প্রসারটা দেখেন না, কত কাজ দেখতে পারবেন। এরাই থেকে যাবে, কারণ আপনি এটাকে বলে সিইং ইজ বিলিভিং। আমরা এর কাজ দেখি, এর কাজেই বিশ্বাস করব, যার কাজ দেখি না তার কাজ ভুলে যাব। এটাও একটা আনফর্চুনেট যে বাংলাদেশের একটা শিল্পীর একটা ফ্রান্সের মতো একটা জায়গায়, একটা ট্যুরিস্ট শহরে, একটা বাসায় ব্যক্তিগত উদ্যোগে একটা মিউজিয়াম আছে। বাংলাদেশে কয়জন লোক জানে যে সেই মিউজিয়ামটা কোথায়? প্যারিস শহরে বাংলাদেশের অবস্থানকারী বাংলাদেশিদের সংখ্যা প্রচুর। আমার মনে হয় না তার মধ্যে 1%ও সেই মিউজিয়াম দেখতে গেছে। আমি ওই মিউজিয়ামে গেছি, এমন না যে কোনো একটা আন্ডার প্রিভিলেজ জায়গায়, একটা খুব ট্যুরিস্টি শহরে, খুবই একটা পপুলার জায়গায়, একটা পপুলার স্পটে এই মিউজিয়ামটার অবস্থান। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সব কিছুর একটা সেলফ সিস্টেমটা কেউ কিন্তু কারোর জন্য বসে নেই, কেউ কিন্তু কারো জায়গা করে দিবে না, নিজের জায়গা নিজেকে করতে হবে। বাংলাদেশের শিল্পের জায়গা কিন্তু বাংলাদেশকেই করতে হবে, আরেক দেশের মানে কোনো গরজ পড়ে যায় নাই যে বাংলাদেশের শিল্পকে উপরে উঠাবে। আমি যদি এভাবে শেষ করি যে নবেরা যেভাবে এই বাংলাদেশে, এই অঞ্চলে এখানে বেড়ে উঠেছেন এবং তার একটা জীবনের একটা খুব উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন,
যদিও সে সময়টা খুব লম্বা না, কিন্তু তবুও সব কিছুর পরেও আমরা এটাই দেখি যে তার জীবনযাপন, তার আচার আচরণ, শারীর প্রতি তার ভালোবাসা, তার ছবি, তার কল্পনা জগৎ, আমরা এটা বলতে পারি যে শেষ পর্যন্ত তিনি প্যারিসে দীর্ঘদিন থাকলেও তিনি বাঙালি ছিলেন এবং তিনি আমাদের বাংলাদেশের ছিলেন। সেদিক থেকে নভেরার খোঁজ বা নভেরার খোঁজে আমাদের এই চেষ্টা শেষ হয় নাই। ভাস্কর নভেরা আহমেদকে আমাদের আরও জানতে, বুঝতে আমাদের আরও অনেক অনেক প্রচেষ্টা দরকার, আরও উদ্যোগ দরকার। এবং নভেরার কাজের প্রভাব বর্তমান শিল্পীদের জীবনে, শিল্পীদের কাজে কতটুকু প্রতিফলিত, কতটুকু প্রভাব সৃষ্টি করছে, সেগুলো হয়তো আমরা দেখতে পারি।